এই শোনে না, আমি আজ কোনো কানের দুলটা পরব? ওই যে ঝুমকো মতো ওটা নাকি মুক্ত বসানো টপের মতো, সেটা? কিন্তু ফোনের ওপাশ থেকে একটা নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেল না নিঝুম। উত্তর না পেয়ে প্রশ্নটা আবারও করল ও অরণ্যকে। আমি তোমার কোনে কথারই উত্তর দিব না, আমার খুব মন খারাপ হয়েছে। আমি কাল থেকে বলছি আমি কোনো পাঞ্জাবি পরব ঠিক করে দাও, কিন্তু তুমি তার কোনো উত্তরই দাওনি। আসলে আগ্রহই নাই তোমার আমার ব্যাপারে। অরণ্য বিষাদগ্রস্ত স্বরে বলল। তার মানে? অরণ্য, আমি নিজে তোমার কাপড়গুলো বক্সে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মার্কিংও করে দিয়েছি, যে কোনটা হলুদের, কোনটা বিয়ের, কোনটা বৌভাতের। তারপর তুমি কি করে সেটা বুঝতে পারো না, আমার তো মাথায় আসছে না। নিঝুম অবাক না হয়ে পারল না। এই লোক দিনকে দিন অবুঝ বাচ্চায় পরিণত হচ্ছে। আমি তো একবারও বলিনি যে তুমি দাওনি। কিন্তু হলুদের কাপড়ের বক্সে 2টা পাঞ্জাবি, আমি কোনটা পরব? যেটা তোমার পছন্দ হবে। আসলে আব্বুর দুটোই পছন্দ হয়েছিল, তাই দুটোই কেনা হয়েছে। কিন্তু আমি তো একটাও পছন্দ করতে পারছি না। মানে? একটাও ভালো লাগেনি? না মানে দুটোই অনেক ভালো লাগছে, কিন্তু দুটো তো একসাথে পরতে পারছি না, তাই না? তুমি যে কোনো একটা ঠিক করে দাও। আচ্ছা তাহলে তুমি ভিডিও কল দাও, আমি দেখে বলছি। না, মোবাইলে ওভাবে দেখলে কিছু বোঝা যায় নাকি? সামনাসামনি না দেখলে কিচ্ছু বোঝা যায় না। তোমার মাথা গেছে, আমি সামনাসামনি দেখব কি করে? খুব সহজ, বুদ্ধি থাকলে উপায় হয়। আমি পাঞ্জাবি নিয়ে আসি আগোরার সামনে, তুমি 12টার মধ্যে ওখানে চলে আসো। কিন্তু অরণ্য। কোনো কিন্তু না, তুমি আসছো, আর এটা ফাইনাল ঝুম, বলেই ফোনটা কেটে দিল অরণ্য। অরণ্য উগগ, এই লোক একটা পাগল আর আমি এই লোককে লাফাতে লাফাতে যেয়ে বিয়ে করছি। রামছাগল একটা আমি। কে রামছাগল রে আপু? আমি, আর কে? আশু কয়েকবার চোখ পিটপিট করে তাকালো। সূর্য আজ কোন দিকে উঠেছে? আপু নিজেকে নিজে রামছাগল বলছে। আসুমনি, আমি এখন কি করে বের হব রে বাসা থেকে? প্লিজ হেল্প না। আপু, আমাকে এত আদর করে ডেকে কোন লাভ নাই, আমি আজকে কোনোভাবেই তোমাকে হেল্প করতে পারবো না। আশু প্লিজ, দেখ তুই আমার সমস্যাটা বোঝ। আমি এখন যদি না যাই তাহলে ওই ফাজিল ব্যাটা আমার সাথে বিয়ের দিন কতরকম ঢং ঢাং করবে তুই সেটা চিন্তাও করতে পারবি না। ছুটকি প্লিজ হেল্প মি, নইলে তোর বোনের সংসার হওয়ার আগেই ভাঙবে। আপু তুমি কিন্তু ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো, এটা কিন্তু খুব খারাপ। আশুবুড়ি প্লিজ, তোকে আজ 2টা, না না 3টা আইসক্রিম দিব আপনি, প্লিজ। আগে ওয়াদা করো। পরে কিন্তু আপু তুমি কথা ঘুরাতে পারবা না। আর যদি কথা ঘুরাও তাহলে আজকে জিজুকেই ধরব আইসক্রিমের জন্য, আর বলবো যে তুমি একটা মহা ঘিরিঙ্গিবাজ মেয়ে। জিজু যেন তোমাকে বাসায় নিয়ে গিয়ে আচ্ছা মতো ধোলাই দেয়। আশ্চর্য, আমি বলছি তো 3টাই দিব। আচ্ছা যা 4টা কিনে দিব। এখন তুই আমার বেরেনোর ব্যবস্থা কর। মনে থাকে যেন। হুমম। ভাইয়া তুই বেরোচ্ছিস? হ্যাঁ, কেন? কোথায় যাচ্ছিস? এই সামনে, একটা রেজার কিনব। কেন? এই ড্রেসে? আচ্ছা আমিও যাই চল। তুই তুই যাবি কেন? আমিও একটা রেজার কিনব, আগোরা থেকে। অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকল। তার মানে অয়ন সব শুনেছে। তারপর ধরা পড়ে গিয়ে আপন মনেই হেসে ফেলল। যাবি চল, কিন্তু জ্ঞানগিরি করবি না কোনো রকম। আমি ঝুমকে নিয়ে একটু আমার কলিগের বাসায় যাব। আম্মু কিছু জিজ্ঞেস করলে বলবি যে আমি অফিসে যাচ্ছি, মিটিং আছে।
আর দুপুরের পর আমার সত্যি আজকে মিটিং আছে। কাল থেকে কয়দিনের টানা ছুটি, আমার আজ ফিরতে রাত হবে। আস্তাগফিরুল্লাহ ভাইয়া, আমি আর গোয়েন্দাগিরি জীবনেও সম্ভব না। যাক, এখন চল তো আগে, আমি একজোড়া স্যান্ডেল কিনব। চল। অরণ্য আর কথা বাড়াল না। জানে এখন চাইলেও অয়ন ওর পিছন ছাড়বে না। ভাইয়া ওখানে একটু চলত। ছোট ঝুমকে আমি আগোরার সামনে আসতে বলেছি। ওহো, তা তোমার বউ কি টোকিও স্কোয়ার চিনে না? একটা ফোন দিয়ে মন্দাকিনীকে বলে দাও আমরা টোকিওতে আছি। কি কিনিকে? আরে ছিল ওই এক পুরানো হিন্দি ফিল্মের নায়িকা। ও, তা কোত্থেকে পাস তুই এসব? ব্যাংকে বসে কি এই সব গিলিস নাকি? আরে ওগুলা দেখে আসছি কোনো কালে। আমাদের ম্যাথের স্যার ছিল না, ওই যে ইয়াসির স্যার, ওনার মেজ ছেলে তো আমাদের সাথে একই সাথে পড়ত। ওর কাছে শুনেছিলাম স্যারের ফেভারিট নায়িকা ওটা। হাহা, তুই উল্টো লাইনে গিয়েছিস, তোর গোয়েন্দা হওয়া উচিত ছিল। অরণ্য এগিয়ে গিয়ে আগোরার উল্টো দিকের ক্যাটস আইয়ের শোরুমে গিয়ে ঢুকল। অগত্যা অয়নকে ওর পিছনে পিছনে যেতে হল। মাফ কর বাবা, যা আছি তাতেই আমি পেরেশান। আর ওই তোমার গুন্ডা মাস্তানের পিছনে আমার এই নায়কের মতো চেহারা ওয়েস্ট করার আমার কোনো ইচ্ছা নাই। তার চেয়ে সারাদিন আমার ওই বুড়ি বুড়ি ক্লায়েন্টগুলোর সাথে গল্প করা ঢের ভালো। হুমম, ওই বুড়ি বুড়ি ক্লায়েন্টগুলো আজকাল আবার তোমার স্বপ্নেও আসা যাওয়া করে শুনলাম। অরণ্য একটা শার্ট হ্যাঙ্গার থেকে নিয়ে দেখতে লাগলো। অরণ্যর কথায় অয়ন একটু নার্ভাস হল এবার। খাইসে ঝুমঝুমি কি অনার বিষয়টা বলে দিয়েছে ভাইয়াকে? অযথাই খুক খুক করে কাশল কয়েকবার। কিরে, কাশছিস কেন? ঠান্ডা লেগেছে নাকি? অরণ্য তেরোছাভাবে অয়নকে একটু দেখল। ওর খুব হাসি পাচ্ছিল। সেদিন ঝুমকে ডেকে অয়ন অহনা নামের একটা মেয়ের কথা বলছিল। ও দরজার বাইরে দাঁড়িয়ে পুরোটাই শুনেছে। গাধাটা ঝুমকে বলতে পারল, আর ও কে বলতে পারল না। ঘোর তুই ঝুমের পিছনে, দেখি ওই ভীতু বগিত ডিম কবে মাকে বলে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মজা বোঝাবো তোকে। না, এমনি গলা শুকিয়ে গেছে তাই। অয়ন তাড়াতাড়ি একটা গেঞ্জি হাতে নিয়ে ট্রায়াল রুমে গিয়ে ঢুকল। অয়ন যে কথাটা এড়াতে চাইল বুঝতে সমস্যা হল না অরণ্যর। অয়নটা আগে ওর সাথে সব কথাই শেয়ার করত, কিন্তু চাকরিতে ঢোকার পর থেকে কেমন একটা দূরত্ব বেড়ে গেছে দুজনের মধ্যেই। ও নিজেও ব্যস্ত হয়ে গেছে, আর চাকরিতে ঢোকার পর ট্রেনিং পিরিয়ডটায় বাড়ির সাথে যোগাযোগ অনেকটাই কমে গিয়েছিল। ওই সময়ই দূরত্বটা তৈরি হয়েছে। কিন্তু এই অহনা মেয়েটা কেমন, একটু খোঁজ নেওয়া দরকার। ঝুম মায়ের কাছে ব্যাপারটা বলার আগেই মেয়েটা সম্বন্ধে জানতে হবে ওকে। হাতের ফোনটা বাজতেই এদিক ওদিক তাকালো ও। না, কোথাও চোখে পড়ছে না। ফোনটা ধরে কানে নিতেই ওপাশ থেকে নিঝুমের কাতর কণ্ঠ ভেসে এল। আমার আসতে আরও আধা ঘন্টা দেরি হবে। বড়ফুপি একদম ডাইনিংয়ে বসা, সিঁড়ি দিয়ে নামলেই ধরা খাব। ওকে, আমি আছি, তুমি এখানে না এসে সোজা টোকিওর ফিফথ ফ্লোরে চলে আসো। আচ্ছা। ভাইয়া, এটা কেমন দেখতো? অয়ন হালকা বাদামি রঙের একটা গেঞ্জি পরে সামনে এসে দাঁড়াল। ওকে, তুমি আসো, আমি আর অয়ন ওখানে যাচ্ছি। ফোনটা রেখে অরণ্য অয়নের গেঞ্জিটা ভালো করে দেখল। ভালোই লাগছে, গেঞ্জিটায় ক্রিম আর বাদামি রংটা খুব চমৎকার একটা কম্বিনেশন তৈরি করেছে। সুন্দর লাগছে অয়নটাকে। ভালো লাগছে। এখন চল তোর টোকিওতে, কি যেন কিনবি? হ্যাঁ চল, আমার পায়জামার সাথে পরার স্যান্ডেল নাই। ওরা দুভাই মিলে স্যান্ডেলের একটা দোকানে গিয়ে ঢুকল। ওরা ঢুকতেই সাধারণত সবখানে যেটা হয় তা হল, সবাই ওদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করে। আর ওদের অমিলগুলো বাইরে থেকে বোঝা খুব কঠিন,
খুব সামান্য কিছু পার্থক্য বাইরে থেকে টের পাওয়া যায়, তাও খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণের পর। তবে লোকেরা ওদের একসাথে দেখলে কেমন একটা ইগনোর ভাব করে, আবার খুব আগ্রহ সহকারে দেখার চেষ্টাও করে আর চোখে, এইটা ওদের খুব মজা লাগে। ওরা দুই ভাই এটা খুব উপভোগ করে। অয়নের স্যান্ডেল কিনে অরণ্য যখন ঘড়ি দেখল, ততক্ষণে মিনিটের কাঁটা অনেক দূর এগিয়ে চলে গেছে নির্দিষ্ট সময় পেরিয়ে। আজ এই মেয়ে ওকে ভোগাবে। কিন্তু অরণ্য কি করবে, আজ ওর ঝুমকে প্রচণ্ড দেখতে ইচ্ছে হচ্ছে। আজ ওকে জড়িয়ে ধরতে না পারলে অরণ্য শান্তিতে ঘুমাতেই পারবে না, একদম মরে যাবে। আজ ঝুমকে নিয়ে ও পার্থর সাথে ছোটখাটো একটা মিটিং করবে পার্থর বাসায়। ঝুমের সাথে কথা বলে পার্থ একই দিনের নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করার ব্যবস্থা করবে। অরণ্য যেহেতু কাল থেকে 10 দিনের ছুটিতে যাচ্ছে, ওকে এই কয়দিন আর বিরক্ত করতে চায় না পার্থ। ঝুমকে নামিয়ে দিয়ে সোজা মিটিংয়ে গিয়ে ঢুকবে অরণ্য। যদিও আজকের অফিসিয়াল মিটিংটা আসলে বিকেল 3টার পরে। আজ ডিআইজি স্যার বিশেষ কয়েকটা কেসের ফলোআপ দেখবেন, এসপি স্যার সবাইকে নির্দিষ্ট সময়ের আগেই অফিসে উপস্থিত হতে বলেছেন। এখন তার অর্ধাঙ্গিনী এই সমস্যা কবে বুঝবে কে জানে। একদিনও ঠিকমতো আসে না। না পেরে আবারও একটা গেঞ্জির দোকানে গিয়ে ঢুকল ওরা। নিঝুমের মেজাজ সেই থেকে চড়ে বসে আছে। বড় ফুপি সেই যে পাথরের মূর্তির মতো বসেছেন ডাইনিং টেবিলে, একবারও একটু ওঠার নাম করছে না। ও সেই কখন কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছে। অরণ্য কতবার ফোন করেছে। নিঝুমের খুব খারাপ লাগছে। লোকটা ওকে একটু দেখবে বলে এতক্ষণ ধরে অপেক্ষা করছে, যদিও অরণ্য কথাটা মুখে আজ একবারও বলেনি। কিন্তু তাতে কি? নিঝুম তো নিজেই জানে সে কথা, আলাদা করে এখন আর বলার প্রয়োজন হয় না। আশু, কিছু একটা কর। আমি কি করব? জানি না প্লিজ, আমার জান বেরিয়ে যাচ্ছে। কতক্ষণ লোকটা ওভাবে অপেক্ষা করবে, আর আমার সাথে দেখা করে আবার অফিসে যাবে? বলতেই নিঝুমের মনে হলো অফিসে যাবে মানে তো অরণ্য ইউনিফর্মে আছে নিশ্চয়ই। ছি, কি খারাপ একটা বিষয় হলো। লোকজন তো মনে করবে যে ও অফিসের ডিউটি রেখে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। মনটা যতটুকু খারাপ ছিল, তার চেয়েও বেশি খারাপ হয়ে গেল। ওর কেমন কান্না এসে যাচ্ছে। অরণ্যকে কেউ খারাপ মনে করবে মনে হলেও ওর এখন মন খারাপ হয়। আচ্ছা আপু, কাঁদিস না, আমি দেখছি বড় ফুপিকে কিভাবে ওখান থেকে সরানো যায়। কিন্তু ওই ফাঁকে তুই গেটের বাইরে গিয়ে দাঁড়াবি সোজা, ঠিক আছে? নিঝুম মনে মনে আশুকে 100টা চুমু খেল। এতক্ষণের গুমোট আকাশে যেন শরতের হালকা মেঘের ভেলাটা ভাসল। আশু যখন বলেছে তখন ও কিছু একটা করবেই। আসলে দোষটা বড় ফুপিরও না, উনি অন্যান্য ফুপিদের সাথে বসে ওর বিয়ের গয়নাগাটি এসব নিয়ে কথা বলছিলেন। যত দোষ সব ওই পচা লোকটার। যখন মন চাবে তখনই ওকে ওনার দেখতে হবে। ডাকাত একটা। কিন্তু মনে মনে যতই দোষ দিক, একটা মিষ্টি হাসির ঝলক ঠিকই ছন্দ তুলল ওর চোখের তারায়। নিঝুম ফিসফিস করে বলল, অরণ্য তুমি আর একটু খানি দাঁড়াও, তোমার ঝুম এক্ষুনি আসছে। কিছুটা দূরত্ব যে ভালোবাসার তীব্রতা অনেক গুণ বাড়িয়ে দেয়, এই কয়দিনে তা হাড়ে হাড়ে টের পেয়েছে ও। উপরে উপরে যতই অনিচ্ছা দেখাক, অরণ্যর কাছে ছুটে যাবার অজুহাত না পেয়ে ও এই কয়দিনে কারণে অকারণে অরণ্যকে ফোনে বিরক্ত করেছে অসংখ্যবার। মা কড়া করে বলে দিয়েছে, কোনো রকম কথা যেন ওনাকে শুনতে না হয় মানুষের কাছে। ভয় আর অরণ্যর সাথে দেখা করবে বলার সাহস হয়নি ওর। এখনও অনেক বিপদ মাথায় নিয়েই বের হতে হবে ওকে। মাকে কি বলবে মনে মনে তাই ঠিক করেছে এতক্ষণ। এখন ও আগে কৃষি মার্কেটে গিয়ে ওর দর্জির দোকানে যাবে।
ওখান থেকে ওর ফোনে দিয়ে মাকে ফোন করে দর্জির সাথে কথা বলাবে। তারপর টোকিও স্কোয়ারে যাবে। এখন আশু কিভাবে কি করে সেটা হলো মূল কথা। ভাইয়া এটা কিন্তু খারাপ না দেখ। অয়ন এগুলোর এখানে যা দাম, এগুলো তুই ভ্যানে অর্ধেক দামে পাবি। ভাইয়া। কি ভাইয়া, আমি সত্যি বলছি। সেদিন শফিকের এক গেঞ্জি দেখে আমরা মনে করলাম ওটা বোধহয় কানাডা থেকে উড়ে এসেছে। ওর শ্বশুর তো ঘন ঘন যায় আসে। তা শফিক বলার আগেই দেখি নাবিলা হেসে দিয়েছে। পরে শুনলাম বঙ্গ থেকে কিনেছে। ভাইয়া ওটা আমিও জানি, কিন্তু তোর বিয়েতে আমি ভ্যান থেকে কিনে পরব? আরে আমি তাই বলছি নাকি। আর বিয়েতে গেঞ্জি পরবি কেন? তোর শেরওয়ানি কই? সেদিন না পরে তোকে ট্রায়াল দিতে দেখলাম। ওটা আছে, তাই বলে আমার ভাইয়ের বিয়েতে আমি আমার পয়সায় একটা গেঞ্জি কিনব না? তা কেন, ঠেকাচ্ছে কে? আর ভাইয়া স্যান্ডেলটা কিন্তু তোমার টাকা দিয়ে কিনব, ওকে? আচ্ছা আচ্ছা তুই কিন। ভাইয়া ওটা কি ডায়মন্ড ওয়ার্ল্ড না? হুমম। ঝুমঝুমি এলে ওখানে ঢু মারা যেত। তুই আজকাল এত মেয়েদের জিনিসপত্রের খোঁজ নিস, কেউ আছে নাকি পছন্দের? আরে আমি তো ঝুমঝুমিকে নিয়ে ঢুকতে চাচ্ছি। ওই আশা বাদ দে, তুই বড়লোক মানুষ, তোর বউ নিয়ে ঢুকিস। আমার বউকে ওগুলো পরাতে গেলে এদিক ওদিক অনেক রকম রাস্তার ব্যবহার করতে হবে। তার চেয়ে চলেই দোকানে খানিক কাপড় দেখি, তারপর একটু মোবাইলের দোকানে যাই। আমার স্ক্রিন প্রোটেক্টরটা ফেটে গেছে, ওটা পাল্টাবো। ওকে চল। আপু আমি ফুপিকে নিয়ে বাবার পাশের রুমে যাচ্ছি, তুই এক্ষুনি নাম। আমি 10 মিনিটের মধ্যে আসছি। উম্মা একটা উড়ন্ত চুমু আশুর দিকে ছুড়ে দিল নিঝুম। হাসতে হাসতে সেটা ধরে ঘর ছেড়ে বের হয়ে গেল আশু। অরণ্যকে এবার একটা ফোন দিতে হবে মনে করতেই ওর মোবাইলটা বাজতে লাগল। ধরতেই উদ্বেগ জড়ানো স্বর শুনে চোখে পানি এসে গেল ওর। আসছো ঝুম? আসছি। শোনো আমি কিন্তু একটু কৃষি মার্কেট ঘুরে আসছি, 5-10 মিনিট লেট হবে। আমি আসবো ওখানে? না, আমি এখনো বের হইনি। তুমি ওখানেই থাকো, আমি আসছি। বউ। হুমম। আই লাভ ইউ। আমি এক্ষুনি আসছি। মুচকি হেসে ফোনটা রাখল নিঝুম। হ্যালো হ্যালো। কে? অরণ্য। হ্যালো, আমি অয়ন বলছি। অয়ন, অরণ্যকে দাও তো একটা কথা বলবো। ঝুমঝুমি তুমি এখানে এসো না। আসবো না? কি বলছো তুমি? অরণ্য কি রাগ করেছে? আমি এক্ষুনি আসছি। না, তুমি বাড়ি যাও এক্ষুনি। কেন অয়ন? অরণ্য কই? তুমি অরণ্যকে দাও। ঝুমঝুমি ওরা ওর বুকের বাম পাশে পরপর 3টা গুলি করেছিল। আপনারা কি যমজ? জি। আপনার নামটা জানতে পারি? অনেকক্ষণ চুপ থেকে খুব ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে নামটা বলল ও, অয়ন রহমান। আমরা খুবই দুঃখিত অয়ন সাহেব, আপনার ভাই আসলে তখনই মারা গেছেন। আমাদের কিছু করার ছিল না। এতটা কষ্ট কবে হয়েছিল মনে নেই অয়নের। দুহাত দিয়ে নিজের চোখ দুটা চেপে ধরে কান্না মাখানো স্বরে বলল, আমার ভাই আর আমায় কোনোদিন জড়িয়ে ধরবে না ডাক্তার সাহেব, সব শেষ। আমি আমার মাকে কি জবাব দেব? ডাক্তার কোনো উত্তর দিলেন না। কি বলবেন? কোনো সান্ত্বনাই আসলে এ সময় একটা মানুষ শান্ত করতে পারে না। পকেটের মোবাইলটা অনবরত বেজেই চলেছে, বের করতেই দেখল অহনা নামের মেয়েটা ফোন দিয়েই যাচ্ছে। 3 মাস পর। নিঝু, এই কাপড়টা পরে নে মা। মার কথায় রুমানার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নিঝুম। চোখমুখ ঈষৎ কুঁচকে বোঝার চেষ্টা করল কি বলছে মা। রুমানা হাতে গোলাপি একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়ির দিকে তাকিয়ে আবারও অবাক হল ও।
এত কারুকাজ কেন এই শাড়িতে? কেমন বিয়ের শাড়ির মতো দেখতে। ওর খুব হাসি পেল। কাল আশু এসে ওকে ধরে হাউমাউ করে খুব কাঁদল। কেন যে অত কাঁদল বুঝল না নিঝুম। কিন্তু ওর খুব বিরক্ত লাগছিল। এত ভেউ ভেউ করে কাদার কি আছে কে জানে। নিঝু শোন মা, ওরা এসে পড়বে। কারা? ট্রাম্পের লোকজন নাকি এডিস মশা? বলেই মুখ চাপল নিঝুম। মার এবার খুব রাগ হবার কথা হিসেব অনুযায়ী। নিঝুম আমার কথা শোন, বিয়েটা এখানে না হলে অন্য কোথাও হবে। সেখানে তোর বাচ্চাটা আরো অনাদরে থাকবে, তুই কি তাই চাস? মার এই কথায় থমকে গেল নিঝুম। মাথাটা আবার ঝিমঝিম করছে ওর। অরণ্য এখনো আসছে না কেন? বাজে একটা লোক, ওকে যেতে বলল, তারপর কোথায় যে গেল? নিঝুম খুঁজেও পায় না আর সে নিজেও আসে না। পচা একটা লোক। বাচ্চাটা কবে ফট করে বড় হয়ে বাবাকে খুঁজবে তখন ও কাকে ধরে আনবে? নিঝু আমার কথা শোন মা। রুমানা হতাশ গলায় বলল। নিঝুমকে গত 3 মাস ধরে বলেও কোনো ফল হয়নি। মেয়েটা কোনো কথা ভালো করে শোনেও না, বোঝে কি বোঝে না তাও ঠিকমতো বোঝেন না। মেয়ে তার পুরো না হলেও আধপাগলা হয়ে গেছে। মেয়ে কোনোভাবেই বিশ্বাস করে না যে অরণ্য নেই। ওনারা যখন ভালোভাবে বুঝিয়ে বলেন তখন মনোযোগ দিয়ে শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কিন্তু তারপর আবার যেই কি সেই একই অভিযোগ, অরণ্য এখনো আসল না, বাবুটা বড় হয়ে যাচ্ছে। মা ওকে আসতে বল এক্ষুনি। রুমানা আর সহ্য করতে পারছেন না। এদিকে নিঝুমের পেট আর কত ঢেকে রাখবেন। ও বাইরে মোটেই যায় না বলে এখনো অত সমস্যা হয়নি, কিন্তু ওর ফুপিদের সামনে সেদিন একদম জলজ্যান্ত মিথ্যে বলতে হয়েছে রুমানাকে। গত মঙ্গলবারে নিঝুমের বড় ফুপি তার ছোট মেয়েকে নিয়ে বেড়াতে এসেছিল। নিঝুম তাদের সামনে খেতে খেতেই হঠাৎ হক হক করে সব উগরে দিল টেবিলেই। ভয় রুমানার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাগ্যি শাশু সময়মত দৌড়ে এসেছিল। ওই বলল, মা আপুকে চটপটিতে অত টক খেতে মানা করেছিলাম, কিন্তু আপু সেটা শুনলে তো এত অ্যাসিডিটি হলে তো এমন বমি হবেই। রুমানা তাড়াতাড়ি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আশুকে ইশারায় নিঝুমকে ঘরে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু এভাবে কতদিন? একসময় না একসময় তো থলির বেড়াল বের হবেই, তখন? শেষ পর্যন্ত অরণ্যর পরিবারের সাথেই আবার যোগাযোগ করতে বাধ্য হলেন। সত্যি বলতে এমন এক পরিস্থিতির উদ্ভব হয়েছে যে, না পারছেন অরণ্যকে পুরোপুরি দোষারোপ করতে, কিন্তু ওর জন্য এখন তাদের পরিবারে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আরও ভয়াবহ হবে যদি এর মধ্যে অরণ্যর পরিবার কোনো উপযুক্ত সিদ্ধান্ত না নেয়। রায়হান ভাই আর আসমা আপাকে অয়নের সাথে নিঝুমের বিয়ের কথা বলতে বাধ্য হয়েছিল ওরা। এছাড়া কোনো পথই ওদের মাথায় আসেনি। বাচ্চাটাকে অ্যাবর্ষণ করিয়ে ফেলতে পারতেন, কিন্তু অরণ্য নাই, এরপর বাচ্চা না থাকলে মেয়ে যদি পুরো পাগল হয়ে যায় তখন? তাছাড়া অরণ্যর পরিবার বাচ্চার বিষয়টা জানে। অয়নের সাথে বিয়ের কথা বলার আগে অনেক ৭-৫ ভেবেছেন রুমানা আর শাহেদ দুজনই। অয়নের কোনো পছন্দ আছে কিনা জানেন না তারা। থাকলে নিঝুম হয়তো অনেক সাফার করবে, কিন্তু এই মুহূর্তে শুধু নিঝুম নয় পুরো পরিবার সাথে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়েও ভাবতে হচ্ছে তাদের। আর এক্ষেত্রে অয়নের চেয়ে ভালো বিকল্প আর নেই। রুমানারা বলার পরে আসমারা খুব অসহায়ভাবে তাকিয়েছিল। খারাপ রুমানারও যে লাগেনি তা নয়। অরণ্যকে মনে মনে তিনি নিজেও ছেলের মতো ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু ওর ওই পুলিশের চাকরিটাই রুমানার মোটে পছন্দ ছিল না। তার চেয়ে বরং অয়ন ব্যাংকে চাকরি করে, ঝুট ঝামেলাবিহীন। ভালো বেতনের সাথে সাথে লোন টোনেরও অনেক সুবিধা আছে। এখন অয়নের সাথে নিঝুমের একটু মনের মিল হলে হয়, মেয়েটার পাগলামিটা দিনকে দিন খালি বেড়েই যাচ্ছে। কিন্তু অয়নকে কিছুতেই রাজি করান গেল না,
সে না বলার পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয় না, শুধু বলে এ হয় না বলে। নিঝুম তো অরণ্যর জন্য আর শুধু কাঁদে। আসমা ছেলের সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, শেষে রুমানারাই যে আসমাকে বুঝাতে বাধ্য হয়েছেন। পরে আসমা একদিন নিজেই রুমানাকে ফোন দিয়ে জানালেন তিনি নিজে দায়িত্ব নিয়ে নিঝুমকে একটা ভালো ছেলের হাতে দেবেন। ছেলেটাকে তিনি নিঝুম আর অরণ্যর বিয়ে সম্বন্ধে সব জানিয়েই ঠিক করবেন। রুমানারা হ্যাঁ বললেই তিনি কথা বলবেন। শাহেদ প্রথমে গাইগুই করছিল, কিন্তু রুমানার কথায় শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হয়েছেন। মেয়ের আগের বিয়ের কাবিন আছে, কিন্তু তারপরেও বাচ্চা পেটে নিয়ে কোনো মেয়েকে বিয়ে দেওয়া সহজ কথা নয়। ছেলের নাম সাফায়েত, আসমার দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলে। সাফায়েতরা 2 বোন 1 ভাই। সাফায়েত MBA শেষ করে চাকরি করছে। ওর বাবা নেই। এক সময় নাকি খুব অভাব ছিল ওদের। আসমার ভাই বোনরা মিলে ওদের পরিবারকে সাহায্য করেছে। সাফায়েতের পড়ার খরচও সব ওনারাই দিত। সাফায়েত ছেলেটার সাথে রুমানা আর শাহেদ দুজনেই কথা বলেছেন। ছেলেটা নিঝুমের সব জানার পরই বিয়েতে রাজি হয়েছে। বলেছে আসমা আন্টি নিজে যখন নিঝুমের কথা বলেছেন তখন আর কিছু জানার নেই ওর। রুমানা আর শাহেদেরও ওকে অপছন্দ হয়নি। সেই বিয়েই আজ হতে চলেছে। আসমা ওনার বাসাতেই বিয়ের ব্যবস্থা করেছেন। রুমানারা আপত্তি করেছিলেন, কিন্তু আসমার কাছে শেষ পর্যন্ত হার মেনেছেন। আসমার এক কথা, আমার মেয়ে আমার বাসা থেকে বিয়ে হবে। নিঝুম, মা আমার কথা শোন। মা শোন, আমি বিয়ে করব না। তোমরা জোর করলে আমি কিন্তু পালিয়ে যাব। আর যদি পালাতে না পারি তো বিষ খাব। নিঝুমের কথায় লম্বা একটা দীর্ঘশ্বাস ফেললেন রুমানা। আবার শুরু হলো সেই একই কথা। আসমা গত সপ্তাহে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলেন নিঝুমকে, কিন্তু আবার সেই অরণ্যর ভূত মাথায় চেপে বসেছে এখন। ওর এক কথা, অরণ্য ছাড়া কাউকে বিয়ে করবে না, করলে বলে পাপ হবে। আবারও আসমাকেই ফোন করলেন রুমানা। অন্ধকার ঘরটায় আসমা চোখের উপর হাত রেখে শুয়ে আছেন। একটু আগে ব্লাড প্রেশার খুব বেড়ে গিয়েছিল। পারিবারিকভাবে যে ডাক্তার ওনাদের দেখেন তিনি পরামর্শ দিলেন ওষুধ খেয়ে রেস্ট নিতে। কিন্তু আজকে ওনার কিছুতেই কিছু হচ্ছে না। যে মেয়েকে আজ তার বাড়ি নিয়ে আসার কথা বউ বানিয়ে তাকে নিজের হাতেই আরেক বাড়ির বউ বানিয়ে পাঠাতে হচ্ছে। দুঃখে মাথা কাজ করছে না ওনার। এমন সময় রুমানার ফোনটা আসল। শুনে আসমা বললেন, আচ্ছা আমি আসছি। তারপর হাউমাউ করে কাঁদলেন বেশ অনেকটা সময়ে। কি করবেন, কি করার আছে তার? ছেলের ছবি বুকে চেপে ধরেই তাকে নিঝুমকে বিয়ে দিতে হবে। কিছু করার নেই। সব যাত্রীর তীরে ফেরা হয় না, কেউ কেউ সেই অনন্ত যাত্রার পথিক হয়ে সবাইকে ছেড়ে ওই দূর নীলিমায় হারিয়ে যায়। কেবল তাদের সুখ স্মৃতিগুলো এসে হানা দেয় বারে বার। রায়হান সাহেব 2 বার করে এসে দেখে গেলেন আসমাকে। অরণ্য মারা যাবার পর এখন আসমাকে হারানোর ভয় চেপে ধরেছে তাকে। আসমা ঠিক মতো খায় না, ঘুমায় না। এই 3 মাসে মনে হয় 20 বছর পার করে ফেলেছে ও। এখন আবার নতুন এক ভূত চেপেছে মাথায়, সেটা হলো নিঝুমকে বিয়ে দেবার ভূত। রায়হান একবার বলেছিলেন বাড়ির বউ বাড়ি নিয়ে চলে আসো। অরণ্য না থাকলেও ওর সন্তান তো তারই বংশধর। পরে নিঝুম যদি মনে করে সে বিয়ে করবে, তারা কেউ তো আর বাধা দিবেন না। কিন্তু আসমা রাজি নয়, বলে নিঝুমের সুখী জীবন পাওনা আর এই দায় অরণ্যর ছিল। এখন ও যখন নেই তখন অরণ্যর সমস্ত দায়িত্ব তার। আর তাই তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেন নিঝুম জীবনে সুখ পায়। রায়হান সাহেব কি আর করবেন, মেনে নিয়েছেন। তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, নিঝুমকে নিয়ে আসি। আসমা পড়ে দুঃখ হবে নাতে? হবে, কিন্তু তোমার ছেলে তো রাজি হল না।
হলে দুঃখটা একটু হলেও কম হতো। অয়নকে ভুল বুঝো না আসমা, ও ওর জায়গায় ঠিক আছে। ওর দিকটাও তো দেখতে হবে। নিঝুমকে ও অরণ্যর চোখে দেখে কি করে? জানি, আমি দোষ দিচ্ছি না। যাই মেয়েটাকে নিয়ে আসি, আবার বেঁকে বসেছে। বিয়েটা এখন ঠিকমতো দিতে পারলে হয়। হুমম। নিঝুমকে নিয়ে পার্লারে গেলেন আসমা। নিঝুম পাথরের মতো মুখ করে বসে আছে। আসমা বলেছেন, ওনার কথা না শুনলে বাবুটাকে নাকি সরিয়ে নিবে সবাই ওর কাছ থেকে। অরণ্য নাকি ওকে নিয়ে যাবে। নিঝুম কতবার বলল, অরণ্য ওকে কেন সাথে নিবে না, তার কোনো উত্তরই মামনি দিল না। শুধু বলল, বাবুটাকে ওর কাছে রাখতে চাইলে ওকে একটা কাগজের বিয়ে করতে হবে। ওটা করলেই নাকি ওকে আর কেউ যন্ত্রণা করবে না। কিন্তু এই বউয়ের মতো সাজটা সাজার কি দরকার ছিল? ও তো আর সত্যি বিয়ে করছে না। আসমার সাথে অরণ্যদের বাসায় ঢুকে অনেকদিন পর কেমন শান্তি লাগল নিঝুমের। মনে হলো এক্ষুনি ছুটে অরণ্যর রুমে যায়। অরণ্য বারবার বলতো ওই রুমটা সবসময় নিঝুমের অপেক্ষা করে। নিঝুম বোধহয় তাই নিজের মনের অগোচরেই ওই রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। আসমা এগিয়ে এসে হাসিমুখে ওর হাতটা ধরলেন। এসো, আমার রুমে এসে বসো। আসমা ব্যবস্থার ত্রুটি রাখেননি। বাবুর্চি দিয়ে রান্না করিয়েছেন। ছেলের বিরিয়ানি খুব পছন্দ ছিল। ওর বিয়েতে রান্নার জন্য বাবুর্চি ঠিক করা হয়ে গিয়েছিল, আর একদিন পরেই হলুদ ছিল। সবকিছু ফেলে রেখে ছেলেটা তার মুহূর্তের মধ্যে কাউকে কিছু না বলে চলে গেল। এমনভাবে নিজের সন্তানকে বিদায় দিতে হবে, ঘুণাক্ষরেও কখনো ভাবেননি আসমা। এমনকি অরণ্য পুলিশের চাকরিতে ঢোকার পরও হয়নি। পাত্রপক্ষ চলে আসল একটু পরেই। রুমানা খুব টেনশনে ছিলেন এতক্ষণ বিয়েটা নিয়ে। ভালয় ভালয় সব হয়ে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে সে। বড় মেয়েটার সাথে ছোট মেয়ের ব্যাপারও জড়িত। তারপরও কানাঘুষা ঠেকাতেই জান বেরিয়ে যাবে ওদের। রুমানা, আসমার মুখ দেখেই বুঝতে পারছেন কত কষ্ট হচ্ছে ওনার, কিন্তু কি করবেন? অরণ্য তো ফিরে আসবে না। একদম পর 3টে গুলি করেছিল সন্ত্রাসীরা ওকে, স্পট ডেথ। হসপিটালে নিয়ে গেলেই ডাক্তাররা বলে দিলেন, হি ইজ নো মোর। ঘটনাটা এতই আকস্মিক যে কেউ ব্যাপারটা হজম করতেই পারছিলেন না। আসমা প্রথমে শুনে হেসেই উড়িয়ে দিয়েছিলেন অয়নের কাছে কথাটা শুনে। তারপর যখন শুনলেন ঘটনা সত্যি, তারপর 2 দিন ওনার জ্ঞান ছিল না। মেনে নিতেই পারেননি অনেক দিন। রুমানা তখন নিজের মেয়ের চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে আসমার দুঃখ কেবল দেখে গেছেন। কিন্তু আজ এই বাসায় নিঝুমের বিয়ের আয়োজন দেখে কেন যেন অস্বস্তির সাথে সাথে কষ্টও হচ্ছে। কেন যেন মনে হচ্ছে অরণ্য বুঝি সব দেখছে, ব্যথাতুর চোখে। ছেলেটা কি সত্যি কষ্ট পাচ্ছে? সাফায়েত অরণ্যদের বাসার ড্রয়িং রুমে বসে আছে। এই পরিবারের সবাইকে অসম্ভব সম্মান করে ও। অরণ্য আর অয়ন দুজনই ওর খুব প্রিয়। তবে অয়নের চাইতে অরণ্যর সাথে সখ্যতাটা বেশি ছিল ওর। কারণে অকারণে অরণ্যর কাছ থেকে অনেক সহযোগিতা নিয়েছে ও। আজ সেই অরণ্যর পরিবার যদি ওর কাছে কিছু চায়, তাদের ফিরিয়ে দিয়ে অকৃতজ্ঞ হতে পারবে না ও। তাই নিঝুম নামের মেয়েটা কেমন জানার আগ্রহ প্রকাশ করেনি ও। আসমা আন্টি সবই তাকে খুলে বলেছেন। কবে, কেমন পরিস্থিতিতে বিয়ে হয়েছিল তাও বলেছেন। উনার অনুরোধ সাফায়েত যেন তার উত্তরাধিকারীর হেফাজত করে আর নিঝুমকে কষ্ট না দেয়। সাফায়েত তার কথা রাখার সর্বাত্মক চেষ্টা করবে। এই ভুবনে ডুবল যে চাঁদ, সে ভুবনে ফুটল কি তা? হেথায় সাঝে ঝরল যে ফুল, হোথায় প্রাতে ফুটল কি তা? এই জীবনের কান্না যত হয় কি হাসি সে ভুবনে? হায়, জীবন এত ছোট কেন এই ভুবনে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আশু, তুই এভাবে সেজেগুজে কই যাচ্ছিস?
বড় ফুপির কথায় চমকে উঠল আশু। আমি ফুপি? ভয় ঠক ঠক করে কাঁপছে আশু। হ্যাঁ, আর তোর মা কই? কাউকে পাচ্ছি না কেন? ফুপি, মা তো একটু জিজুদের বাসায় গেছে। কাদের বাসায় গেছে? না মানে ওই অরণ্য ভাইয়া, ওনাদের বাসায় গেছে। থতমত খেয়ে বলল আশু। বড় ফুপির চোখে মনে হয় স্যাটেলাইট বসান। সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি খবর উনার জানা থাকে, মহাজালা। অরণ্যদের বাসায় গেছে কেন? ওখানে কি কাজ এতদিন পরে? আর এসব জিজু ফিজু কি ভাষা, যত নোংরা আর অসভ্য জিনিস, আর কখনো যেন না শুনি। বিয়ে হয়ে পারেনি তার আগেই এরা দুলাভাই বলা শুরু করে। জি আর বলবো না। আশু মিন মিন করে বলল। আর বলার তো সুযোগই নাই। তোর আম্মু কখন আসবে? আমি জানি না ফুপি। নিঝুম কই? ওর জন্য ভালো একটা ছেলে দেখেছি। আপু তো আম্মুর সাথে না, মানে আপু তো ওই বাড়িতে। এই সত্যি করে বলতো, তুই এরকম তোতলাচ্ছিস কেন? কি জট পাকাচ্ছিস? না না ফুপি, আমি কোনো জট পাকাচ্ছি না, সত্যি বলছি। আশু নিজের গলা ছুঁয়ে প্রমিশ করল। রাখো এসব, রুমানা আর নিঝুম কোথায়, সত্যি করে বলবি। ফুপির অগ্নিদৃষ্টির সামনে টিকে থাকা একসময় মুশকিল হয়ে গেল আশুর জন্য। ফুপির দৃষ্টি দিনকে দিন পাকা জহুরির মতো হয়ে যাচ্ছে। ফুপি, আসলে আম্মুর কোনো দোষ নাই, আশুর তোতলামি এখন বড় আকার ধারণ করছে, মাথা পুরোপুরি ফাঁকা। তোর বাপ কই? ফুপি, সবাই আপুর বিয়েতে বলেই জিভ কাটল আশু। আজ সব গুলোবে ও। বিয়ে? কার বিয়ে? নিঝুমের। জি কোনোমতে ঢোক গিলল আশু। সর্বনাশ হয়ে গেছে। তা নিঝুমের বিয়ে? কাউকে কিছু না জানিয়ে কেন? আমাকে জানায় নাই কেন তোর মা? আমি কি নিঝুমের বিয়ে ভেঙ্গে দিতাম? না, আমি ভালো পাত্রের সম্বন্ধ আনতে পারতাম না যে তোর মা সবকিছু লুকায় আমার কাছ থেকে? এত বছরেও তোদের কিছু হতে পারলাম না, অথচ ছোট ভাইয়ের পরিবারটাকে সবসময় নিজের পরিবার ভাবছি। ফুপি, আসলে একটা বড় গোলমাল হয়ে গিয়েছিল। কি? ফুপি আপু, আসলে তুই কি বলবি না, তোতলাতেই থাকবি? বড় ফুপ্পি আপু মা হতে চলেছে বলেই ভয় ভয় চোখ বন্ধ করে ফেলল আশু। আজ কেয়ামত হবে, কেউ ঠেকাতে পারবে না। আসমা, এখনো ভেবে দেখো, তুমি কিন্তু পরে অনেক কষ্ট পাবে। আর আমাদের অরণ্যর সন্তান, মানে আমাদের কাছে অরণ্য, ওকে ছেড়ে দূরে থাকা আমাদের পক্ষে কি করে সম্ভব? রায়হান সাহেব গম্ভীর গলায় বললেন। আমি জানি, কিন্তু তুমি বুঝতে পারছো না, এই বিয়েটা না হলে লোকে নিঝুমের দিকে আঙ্গুল তুলবে। ওদের বিয়ে হয়েছিল, এটা কেউ মানবে না। অরণ্য কাবিনটা নিঝুমকে দিয়েছিল, আর নিঝুম এখন সেটা কোথায় কিছুই বলতে পারছে না। ও বলে ওটা নাকি অরণ্য আবার ওর কাছ থেকে কি একটা নাম্বার দেখার জন্য নিয়েছিল। পরে অরণ্য কোথায় রেখেছিল ও জানে না। এখন এই সব প্যাচে পড়ে নিঝুমের বদনাম হলে আমার ছেলেটা মরেও শান্তি পাবে না। ওর ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে দেখলে ওর কষ্ট আরও বাড়বে, আর নিঝুমের মাকে আমি ভয় পাই। রুমানা যদি কোনো কারণে নিঝুমকে ওর আত্মীয় ফাহিমের সাথে বিয়ে দিতে চায়, তাহলে অরণ্যর চিহ্নটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর যদি ওরকম কিছু নাও হয়, দেখা গেল জন্মাবার সাথে সাথে কিছু করল। কারণ সে ক্ষেত্রে ওরা বাচ্চাটার অস্তিত্ব ছিল, তার প্রমাণই রাখবে না। আর ফাহিম ছেলেটা হয়তো জানবেই না, বা জানলেও হয়তো শুধু বাচ্চা না নিয়ে নিঝুমকে বিয়ে করতে চাইবে। কিন্তু আমি আমার অরণ্যকে এভাবে হারিয়ে যেতে দেব না। সাফায়েতের সাথে আমার কথা হয়েছে, আমরা এখন যে প্রোগ্রামটা রাখছি এটা একটা ফলস প্রোগ্রাম, কিন্তু এতে রুমানা শান্ত হবে। আসল বিয়েটা নিঝুমের ডেলিভারির পরে হবে। কিন্তু সেটা পরে গোপনে করতে হবে। এটা রুমানার শর্ত ছিল যে, ওর পরিবারের কেউ যেন না জানে যে এটা অরণ্যর বাচ্চা। এই শর্তেই ওরা বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দিতে রাজি হয়েছে।
আমার অরণ্যকে বাঁচানোর আর কোনো পথ নেই, আমি নিরুপায়। আজকের বিয়েটা একটা অভিনয়, কিন্তু এই অভিনয়টুকু আমাদের জন্য বড় কঠিন। আসমা কাতর গলায় বললেন। তিনি আসলেও ভয় পাচ্ছেন। অরণ্য মারা যাবার পর থেকে এই ভয় তার ঘাড়ে চেপে বসেছে। সাফায়েত কি জানে বিয়েটা মিথ্যা? ওকে সব পরিষ্কার করে বলেছ? নিঝুমের বা ওর সন্তানের ব্যাপারে কোনো ভুল ধারণা নেই তো ওর? রায়হান সাহেব বিমর্ষ স্বরে বললেন। অরণ্য নিজের সাথে সাথে ওনাদের সব হাসি আনন্দ নিয়ে চলে গিয়েছেন। কে বা কারা ওকে মারল সেটা এখনো স্পষ্ট না, তবে ওর সহকর্মী পার্থ বলেছে অরণ্য নাকি বড় এক দল শয়তানের বিরুদ্ধে লেগেছিল। তারাই সম্ভবত এটা করেছে। তদন্ত চলছে, তবে কবে এর সুরাহা হবে তিনি জানেন না। না, আমি সাফায়েতকে সব খুলে বলেছি ভালো করে। ধর্ম তো নিঝুমের বিয়ে এখন হয় না, কিন্তু সমস্যা হল নিঝুমের এই অবস্থা কারো সামনে বলাও যাবে না, এটা রুমানার প্রথম শর্ত ছিল। ওর পরিবারের নাকি মুখ দেখানোরও উপায় থাকবে না। অরণ্যর সাথে নিঝুমের বিয়ে হয়েছিল, পেটে বাচ্চা দেখলে সেটা নাকি কেউ বিশ্বাস করবে না। সবাই নাকি বলবে ওটা নাকি নিঝুমের অবৈধ সন্তান। রুমানা আমাকে প্রথম দিনই কথাটা সরাসরি বলেছে। আমার খুব খুব কষ্ট হয়েছিল জানো, আমার অরণ্যর একমাত্র স্মৃতি। আর ওদের বিয়ের কাবিন বরিশালে যখন গিয়েছিলাম তখন অরণ্য আমাকে দেখিয়েছিল। ওটা আমার অরণ্যর বাচ্চা, তুমি বিশ্বাস কর। আমি জানি আসমা, আসলে আমাদের কপালেই দাদা দাদি হওয়ার সুখটা ছিল না। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। আমি তোমার সঙ্গে আছি। হুময়নটা যদি একটু আমাদের কষ্টটা বুঝতে পারত, ও যদি নিঝুমকে একটু মেনে নিত। আসমা কান্না জড়ানো গলায় বললেন। ব্যাপারটা শুধু তা নয় আসমা, নিঝুমকেও তো মেনে নিতে হবে। ও কি পারবে অরণ্যর জায়গায় অয়নকে মেনে নিতে? তারপর আবার ওরা যমজ, অনেক কিছুই একই রকম। অয়নকে দেখলে নিঝুমের উল্টো অরণ্যকে বেশি করে মনে পড়বে। জানি, কিন্তু অয়ন সাহায্যের হাত বাড়ালে নিঝুম একসময় সেটা কাটিয়ে উঠতে পারত। আর যমজ বলেই যেমন সমস্যা আছে তেমনি সুবিধাও আছে। মানুষের চেহারাটা অনেক বড় জিনিস, আর অয়ন অরণ্যর মতো নয়, কিন্তু ও ওর মতো করেও নিঝুমের সাথে মানিয়ে নিতে পারত। রায়হান সাহেব আর কথা বাড়ালেন না। আসমা একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা পরিবর্তন করান খুব কঠিন। খুবই জেদি স্বভাবের। দুই ছেলেও মায়ের এই স্বভাবটাই পেয়েছিল। মনে মনে উপরালার সাহায্য চাইলেন তিনি এ ব্যাপারে। নিঝুম কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে দেখল নিজেকে, কি অদ্ভুত সুন্দর লাগছে ওকে। কেমন বউ বউ লাগছে নিজেকে। ও হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখল প্রতিটা গয়না। অরণ্য ওকে দেখলে আজ পাগল হয়ে যাবে ঠিক। ঈশ্বর, ওর বোকা বোরটা এখনো আসছে না। নিঝুম কত সুন্দর করে সেজেছে আর লোকটা এখনো রাগ করে বসে আছে। হয়তো আজও প্রথম সেই ঘুরতে যাওয়ার দিনের মতো গাড়িটা মোড়ের মাথায় থামিয়ে বসে আছে। পুরো পাগল একটা। হাতের বালাগুলি নাড়তেই হাতের কাচের চুড়িগুলোও রিংরিং করে বেজে উঠল জোরে। আরে এত শব্দ করে বাজিস না, যতই ডাক পাগলটা রাত ছাড়া আসে না তো অনেক রাতে এসে আমাকে কানে কানে কত কিছু বলে। ওর অনেক কষ্ট জানিস, কাউকে ও দুঃখের কথা বলতে পারে না, তাই শুধু আমাকেই বলে। পর্দার পিছে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন আসমা। নিঝুমের কষ্টগুলো দূর করার ক্ষমতা যদি তার থাকত। কি অবর্ণনীয় কষ্ট পাচ্ছে মেয়েটা, গোপনেই চোখের পানিটা মুছলেন তিনি। অয়নটার উপর অভিমান হল খুব। অরণ্যর কথা ভেবেও কি ও নিঝুমের দায়িত্বটা নিতে পারত না? এমন তো না যে নিঝুম পাত্রী হিসেবে যোগ্য ছিল না। ডিভোর্সি, বাচ্চাওয়ালা মেয়েগুলোর কি আবার বিয়ে হয় না? সাফায়েত কি করছে না? তাহলে ও করলে এমন কি ক্ষতি হতো? অয়ন,
অরণ্যর ছায়া ওর সাথেই নিঝুম হয়তো সবচেয়ে তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারত। কিন্তু ছেলেটা এই কথা শুনতেই রাজি নয়, বিয়ে করা তো দূরের কথা। নিঝুম: কি মামনি? চল মা, সাফায়েত বসে আছে। সাফায়েত কে? বিয়ের বর। ও হ্যাঁ, চল চল, আগের কাজ আগে, এই বিয়েটা হয়ে গেলে আমি কিন্তু আজ সারারাত অরণ্যর সাথে গল্প করব। কেউ আমাকে বকতে পারবে না, আর আজ বকলেও আমি শুনব না। ও খালি আসে আর একটা কথাও না বলে চলে যায়। ও চলে যায় কেন মামনি? ও আর আগের মতো আমার কাছে থাকে না কেন? আসমা এর কি উত্তর দিবেন? কিছুই বলার নেই। আচ্ছা আগে চলতো, পরেরটা পরে কেমন? নিঝুমকে এনে সাফায়েতের পাশে বসালেন তিনি। কি সুন্দর লাগছে তার মাটাকে, চোখের জলে চারদিকটা ঝাপসা হয়ে আসতে চাইলেও জোর করে আলগা একটা হাসি ঝুলিয়ে দিলেন ঠোঁটের কোণে। রুমানাকে দেখে আজ অনেকদিন পর খুব স্বাভাবিক লাগছে। কাজী সাহেব আগেই সব লিখে রেখেছেন, ওরা তাতে সিগনেচার করলেই হয়ে যাবে। আসমা সাফায়েতের পাশে বসে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আশু আর ওর বড় ফুপি হুড়মুড় করে এসে ঢুকল। শাহেদ, এগুলো কি হচ্ছে? বড়াপা আপনি? শাহেদ ভয় উঠে দাঁড়ালেন। রুমানাকে পই পই করে মানা করেছিলেন বড় আপার কাছ থেকে ব্যাপারটা লুকাতে। এসব কি অনাসৃষ্টি কথা শুনছি আমি? এমন সব বিষয়গুলো কেন আমাদের কাছ থেকে লুকানো হয়েছে? নিঝুমের জন্য এই সম্বন্ধটা আমি এনেছিলাম। আর যখন তোমাদের ছেলে মেয়েরা এসব অনাচারগুলো করল তখন আমি তোমাদের শত্রু হয়ে গেলাম। বড়াপা, আপনি বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা আমরা যখন জানতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছে। সর্বনাশ ঠেকানোর রাস্তা থাকলে আমরা আপনকে সব জানাতাম। কিন্তু এমন ভয়ন পরিস্থিতির শিকার এখন আমরা, না পারছি গিলতে, না পারছি ফেলতে। আর দোষ দিয়েও তো কোনো লাভ হচ্ছে না। অরণ্যই তো নেই, রুমানা কোনোমতে ফোপাতে ফোপাতে বললেন। কিন্তু তাই বলে নিঝুম মা হতে যাচ্ছে এত বড় সংবাদটা তুমি আমাদের কাছ থেকে লুকালে কি করে? তোমার বিবেকে একটু বাঁধল না? আর অরণ্যর এত বড় সাহস হলো কি করে? আর সেই সাথে তোমার মেয়ে যে তলায় তলায় এতটা নিচে নেমে গেছে আমি বুঝতে পারিনি। পরিবারের মুখে চুনকালি দিয়ে তবে ছাড়ল তোমার মেয়ে। আপা, আপনি একটু শান্ত হন, ভালোয় ভালোয় এই বিয়েটা হয়ে যাক, আমি সব আপনাকে বলবো। আপনি দয়া করে এখানে একটু বসুন। তোমার কি মাথা খারাপ রুমানা? তোমার মেয়ের পেটে বাচ্চা, এরকম অবস্থায় কেমনে বিয়ে হবে? তোমাদের সবারই কি মাথা খারাপ? আর আসমা ভাবি, আপনিও কি জানেন না? রায়হান ভাই কই? আমি রায়হান ভাইয়ের সাথে কথা বলবো। এই বিয়ে কি ধর্মে মানবে? সবাই ঝাঁটাপেটা করবে তোমাদের। এক অন্যায় লুকাতে গিয়ে তোমরা দ্বিগুণ অন্যায় করছো। আপা, আপনি দয়া করে থামেন, আপনার রায়হান ভাইয়ের কোনো দোষ নেই এতে। সে আমাকে বারণ দিয়েছিল, আর আমিও অনেক দুঃখে পড়ে এতে রাজি হয়েছি। আমার অরণ্যর নামে একটার পর একটা অভিযোগ। কি করেছে ও? গোপনে বিয়ে করেছিল, তাও কি পরিস্থিতিতে তার কোনো ধারণা আপনাদের নাই? আমরা তো নিঝুমকে বউয়ের মর্যাদা দিয়ে আনতে চেয়েছি আমাদের কাছে। আমরা তো আমাদের নাতিকে অস্বীকার করছি না। তারপরও যদি আপনারা নিঝুমের অবস্থা বুঝতে না চান, তাহলে আমরা কি করব বলুন তো? রুমানা, এগুলো কি বলছে আসমা ভাবি? তুমি এগুলো বলার আগে আমাদের সাথে একটাবার আলোচনা করার প্রয়োজন বোধ করো নাই? বড়পা, আমরা কি বলতাম বলুন তো? বলার মতো মুখ আমাদের থাকলে তো। আর অরণ্যকে তো আমরা বিশ্বাস করেছিলাম। ও যে নিঝুমকে এমন বিপদে ফেলবে কি করে জানব? রুমানার কথায় অভিযোগ স্পষ্ট। নিঝুম ভয় ভয়ে তাকালো মায়ের। ওদের বিয়েটা কি সত্যিই হয়েছিল? কোনো ভাওতাবাজি ছিল না তো? হ্যাঁ, আমি নিজে ওদের বিয়ের কাবিন দেখেছি, আসমা অনমনীয় স্বরে বললেন।
কাবিন নকল ছিল না আপা। বিয়ে যদি সত্যি হয় সেক্ষেত্রে বাচ্চা তো বৈধ। শাহেদ, তোরা এই ধোঁকাবাজির আশ্রয় কেন নিচ্ছিস? বিয়েটা হোক, সমস্যা নাই, কিন্তু এভাবে তো বিয়ে অবৈধ। পাত্র সবকিছু জানে? জি, আমি বলেছি ওকে সব। সাফায়েত সব জানে। আসমা শান্ত স্বরে বললেন। আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাফায়েত এত বড় ভুল করতে পারে না। সবাই এতক্ষণে খেয়াল করল ঘরের দরজায় দাঁড়ান মহিলাটিকে। পঞ্চাশাধ এক মহিলা শাড়ির আঁচল চেপে ধরে আছেন, চোখ ভরা পানি। ভাবি, তুমি আমার কথাটা শোন একটু। আসমা তাড়াতাড়ি সাফায়েতের মায়ের দিকে এগিয়ে গেলেন। না, তোমরা সবাই একজোট হয়ে আমার সহজ সরল ছেলেটার উপরে নিজের ছেলের পাপটা চাপিয়ে দিতে চাইছ। সাফায়েতের মায়ের কথাগুলো নিঝুমের ভিতর ঝড় তুলছিল। সবাই এত বারবার অরণ্যর কথা বলছে কেন? ভাবি, আমি তোমাকে সব বলতাম, তুমি বিশ্বাস কর। সাফায়েতকে খুব ভালোবাসি বলেই নিঝুমকে ওর হাতে তুলে দিয়ে নিজের নাতিটাকে একটা ভালো বাবা দেওয়ার চেষ্টা করছিলাম। তা তুমি ঠিক বলেছ আসমা, আমার ছেলেটা অনেক সরল আর ভালো মানুষ। ঘোর প্যাচ বোঝে কম। তোমাদের খুব ভালোবাসে, কিন্তু তাই বলে ওর এত বড় ক্ষতি করবে তোমরা? বলছি, ওই মেয়ে যদি এত ভালোই হয় তাহলে তোমার আরেক ছেলে কেন ওই মেয়েকে বিয়ে করবে না? ভাবি, অয়ন অন্য কোনো মেয়েকে পছন্দ করে বোধ হয়। ও নিঝুমকে ওই চোখে দেখনি কখনো। আসমা সাফায়েতের মাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি এখন এসব শুনতে অপারগ। মিথ্যে কথা। আসলে এই চরিত্রহীন মেয়েটা তোমার ছেলের সাথে সম্পর্ক করে বিয়ের আগেই বাচ্চা বানিয়েছে। এখন তোমার ছোট ছেলেকে রাজি করাতে না পেরে তুমি এই বাজে মেয়েকে আমার ছেলের ঘাড়ে গছানোর বুদ্ধি করেছ। এত বড় পাপ তোমরা করতে পারলে তোমাদের বিবেকে বাঁধল না? তোমাদের উপর আল্লাহর গজব পড়বে দেখে নিও, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। সাফায়েতের মায়ের অভিযোগে আসমা মনে মনে মাটিতে মিশে যাচ্ছিলেন। অরণ্য এ কি করে গেল? কত বড় অপবাদ আজ মানুষ ওকে দিচ্ছে। ছেলেটা মরেও শান্তি পাবে না, আজীবন জ্বলবে। নিঝুমকে ভালোবাসার শাস্তি অরণ্যকে আজীবন ভোগ করতে হবে। আসমার মনে হল তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন। কাউকে বিয়ে করতে হবে না, বেরিয়ে যান এখান থেকে। নিঝুমের দায়িত্ব আমার, আমি বিয়ে করব। গুরুগম্ভীর শব্দে সবাই দরজার দিকে ঘুরে দাঁড়াল। লাল লাল চোখে সবার দিকে তাকিয়ে আছে অয়ন। মাথার চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে বড় ধরনের ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। কিন্তু অয়ন রুমানা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অয়নের হাতের ইশারায় থেমে গেলেন। আর কোনো কথা বাড়াবেন না আন্টি, আপনাদের মেয়ের বিয়ে নিয়ে কথা তো। আমি কথা দিলাম, বাচ্চার 2 মাস হোক, আমি নিঝুমকে বিয়ে করব। কিন্তু আমার শর্ত হলো ততদিন নিঝুম অরণ্যর বউ হয়ে এ বাসায় থাকবে। আপনারা কোনো রকম আপত্তি করতে পারবেন না। চলবে।